শুরু করছি তোমাকে চাই। লিখুনিতে নুসরাত জাহান মিথিলা, পর্ব সংখ্যা ৩০। তার পেছনেই ইয়াবি দৌড়াতে দৌড়াতে এসে থেমে যায় দরজায়। দৃশ্য দেখে সে দুই হাত কোমরে দিয়ে বলে, আমি কি বলেছিলাম? এই যোগাযোগবিহীন দুইটা মানুষকে একসাথে রাখলে এটাই হবে। আরবি পেছন থেকে এসে চোখ কুঁচকে বলে, চিৎকার প্রতিযোগিতা হচ্ছিল নাকি? ঈশান তখনও বুক ধুকপুক করছে। সে হাঁপাতে হাঁপাতে লিসির দিকে আঙুল তুলে বলে, ও ও আগে চিৎকার করেছে। লিসি হতভম্ব, বুকে হাত দিয়ে চেপে ধরে আছে। না না, তুমি আগে দরজা খুলেছ, ভয় পাইছি। দুজনে আবার একসাথে বলতে গিয়ে গুলিয়ে ফেলে। মেয়েরা হাসতে হাসতে দুমড়ে পড়ে। যারা তো হেসে বলতে বলতে দম বন্ধ। এরা দুইজন একসাথে থাকলে ড্রামা সিরিয়ালের মতো এপিসোড বের হয়। কাজিনরা হাসাহাসি শেষ করে একটু পরে লিসির চিৎকারের গোলমাল কমতে কাজিনরা আবার সাইডে চলে গেল। লিসি তখনও শ্বাস ঠিক করার চেষ্টা করছে। আরবি একটু জোরে ফিসফিস করে বলে, চল তো, ওইদিকে চল। দুইজন ধীরে ধীরে সুইমিং পুলের পাশে যেতে লিসির চোখ এক জায়গায় গিয়ে আটকে যায়। পুলের ধারে কিরিস বসে আছে, শরীরে শুধু একটা কালো ট্রাউজার। বুক থেকে পানি গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। অর্ধেক হালকা ভেজা চুল একপাশে পড়ে আছে। ওইদিকে লাইট এসে পড়ে তার কাঁধের পুরো বডিটা যেন পাথরের মতো সার করা, অবিশ্বাস্য হট। আরো ভয়ানক ব্যাপার, সে এক হাতে ল্যাপটপে কাজ করছে, অন্য হাতে একটা ফাইল উল্টাচ্ছে। পুরো মুখ ঠান্ডা, শীতল এক্সপ্রেশন। কোনো হইচই, চিৎকার কিছুই যেন তার রাডারেই নেই। মেয়েরা স্বাভাবিক আছে, কারণ এমন দৃশ্য তারা দেখে অভ্যস্ত। কিন্তু লিসি কিরিশের পাশের দিকে নিশি বসে আছে। নিশি এতক্ষণ ধরে হাঁ করে তাকিয়ে আছে যে যারা ধাক্কা দিয়ে বলে, মুখ বন্ধ কর, মাছ ঢুকে যাবে। নিশি কিছু না বলে শুধু তাকিয়ে আছে। লিসি আরবের দিকে তাকিয়ে কানে কানে ফিসফিস করে বলে, এ মানুষটা আসলে মানুষ নাকি? কিভাবে এত সুন্দর শরীর হতে পারে? আমি আমি তো। আরবি তার মাথা ধাক্কা দেয়। তাহলে তুই বিয়ে করে ফেল তোর ডনজিন বয়ফ্রেন্ডকে। লিসি গিলে ফেলে। তার চোখ স্বাভাবিকভাবে কিরিসের দিকে যায়, তারপরে নিজের শাড়ির দিকে এক সেকেন্ড তাকিয়ে, আমি শেষ, ও যদি কিছু দেখে থাকে। লিসির বুক ঠক ঠক, গলা শুকিয়ে আসে। ঠিক তখনই কিরিস হালকা মাথা তুলে তাকায়। এক সেকেন্ডের চোখাচোখি। তার চোখে কোনো রাগ নেই, কোনো প্রশ্ন নেই, শান্ত, ঠান্ডা, কিন্তু ভয়ঙ্কর গম্ভীর। সেই দৃষ্টিতেই লিসি বুঝে যায়, উনি কিছু করেননি, আমি পুরো বেঁচে গেছি। সে প্রায় নিঃশ্বাস ছাড়ে, নিজেই বুঝতে পারে না কতটা টেনশন ধরেছিল। আরবি তার কানে কানে বলে, দেখেছিস? ওরে বাবা, তোর শাড়ির অবস্থা দেখে মনে হচ্ছিল তুই নিশ্চিত শেষ। লিসি ফোঁস করে, চুপ কর। আরবি আরেকটু কাছে এসে বলে, চল, যা চেঞ্জ করে নে। আজকে আমরা এখানেই থাকবো। ওই যে পাশের ঘর, ওইখানে তোকে রাখছিল ভাইয়া। তোর দুর্বলতার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলি। ভাইয়া তোকে কোলে এনে এখানে রেখেছে। আমরা তাই সবাই চলে এসেছি। আর তোর জন্য একটা কালো ড্রেস রেখে এসেছি, ওটা পরে নে। লিসির ভয় তখনও কাটেনি। ও শুধু ভাবছে, এর আগে মাথার মধ্যে কি কি চলছিল। আমি আমি তো ভাবছিলাম। শর্ট করে তার মুখ লাল হয়ে যায়। আরবি হাসে, চল তাড়াতাড়ি। আর চিন্তা করিস না, তুই খুব বেশি ভাবিস। লিসি হাত ছেড়ে বলে, বেঁচে গেলাম। লিসি ধীরে ধীরে পাশের ঘরের দিকে যায়। ঘরটা ঢুকতে একটু থেমে যায়। ঘরটা খুবই সুন্দর, মাটির রঙের দেয়াল, বড় বড় জানালা, মোলায়েম সাদা লাইট, সবকিছু রয়্যাল, ক্লিন, লিজেন্ড। বিছানায় ভাঁজ করে রাখা কালো ড্রেস, মনে হচ্ছে কারো বিশেষভাবে বেছে দেওয়া। লিসি ড্রেসটা হাতে নিয়ে একটু থমকে দাঁড়ায়, তারপর শাড়িটা খুলে ধীরে ধীরে ড্রেস পরে নেয়। চুল একবার ঠিক করে। ঘরের দরজা খোলার সময় তার মনে হয় এই বাড়িটা যেন আরেকটা রহস্য, কিন্তু সুন্দর, কি শান্ত। কালো ড্রেস পরে লিসি ঘর থেকে বের হতে পুরো বাড়িটা আবারও একটু পরিষ্কার দেখা যায়। উঁচু সিলিং, সাদা দেওয়াল, দূরে বড় কাচের দরজা, আর সেই দরজার ঠিক পাশে কিচেন। ওখানে কিরিস দাঁড়িয়ে আছে, শার্ট নেই, ভেজা চুল গলা ছুঁয়ে আছে। বুক আর কাঁধের পানি গড়িয়ে একটা ঠান্ডা শিহরণ তুলে দিচ্ছে। এক হাতে গ্লাস, অন্য হাতে বরফ। উনি উইস্কি ঢালছেন। কাঁধের পেশি টানলে যে ছায়া পড়ে। লিসি কাছে আসতে কিরিস ধীরে মাথা তোলে। তার চোখ লিসির ঠোঁটে গিয়ে আটকে যায়।
জ্বালা ধরানো চোখ, এমনভাবে তাকায় যেন ওই ঠোঁটের অধিকার আজীবন তার। লিসির বুক ধকধক। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে চলে যেতে যায়। হঠাৎ কিরিস ঠান্ডা গলায় বলে, সেলফটা থেকে ফাইলটা দাও তো। কণ্ঠে আদেশ, কোনো রাগ নেই, কিন্তু ভয়ঙ্কর গম্ভীরতা। লিসি গলা শুকিয়ে ফেলে, তারপর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সেলফের দিকে যায়। ফাইলটা হাতে নিয়ে কিরিসের দিকে এগিয়ে দেয়। কিরিস ফাইল না নিয়ে এক হাত দিয়ে লিসির কোমরের পাশ ধরে এক ঝটকায় তাকে কিচেনের থামের পাশে বসিয়ে দেয়। লিসির নিঃশ্বাস একদম থেমে যায়, তার হাঁটু কেঁপে ওঠে। আর ওই শার্টের শার্টলেস কিরিস এত কাছে, তার শরীরের গরম নিঃশ্বাস লিসির গালে লাগছে। কিরিস নিচু গলায় বলে, জানো, লাল শাড়িটাই তোমাকে দেখে আমার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। এত সুন্দর, এত নিষ্পাপ, এত আমার। লিসির গলা শুকিয়ে যায়, মুখ পুরো লাল হয়ে ওঠে, চোখ নিচু হয়ে যায়। ঠিক তখনই কিরিস এক হাতে লিসির কোমর জড়িয়ে তার ঠোঁটে একটা হঠাৎ দম বন্ধ করা কিস করে দেয়। নরম নয়, আবদ্ধ করার মতো, নিজের কাছে টেনে নেওয়ার মতো। লিসির হাত কাঁপতে থাকে। কোনো মতে দুহাত দিয়ে ক্রিসের বুক ঠেলে দূরে সরিয়ে বলে, কি করছেন? তার ঠোঁট লাল, ফুলে গেছে, চোখ বিস্ময়ে ভরা। ক্রিস ধীরে ভয়ানক শান্ত স্বরে মুখটা লিসির কাছে আনে। আমি ভাবছিলাম, তুমি কি জানো, তুমি ব্রা পরনি। লিসির নিঃশ্বাস থেমে যায়, তার কাঁধ থেকে শুরু করে গলা পর্যন্ত একশটে লাল হয়ে ওঠে। এক মুহূর্তের জন্য সে কথা হারিয়ে ফেলে, একটা শব্দও বের হয় না। কিরিস ধীরে তার চোখের দিকে তাকিয়ে হাসে, চোখের সেই দৃষ্টিটা যেন বলে, আমি সব দেখি, সব বুঝি, আর তুমি শুধু আমার। লিসি লজ্জায় পাগল হয়ে যাওয়ার অবস্থা, হাত দিয়ে গলা ঢাকে, চোখ নিচু। এক সেকেন্ডও আর দাঁড়াতে পারে না, দ্রুত থাম থেকে নেমে চলে যায়। লিসি যেই না থামের উপর থেকে নেমে দ্রুত পা চালিয়ে বের হতে গেল, তখন তার গাল তখনও কিসের আগুনে জ্বলছে, ফুটে উঠেছে, ঠোঁট ফুলে উঠেছে, শ্বাস ধরা অধরা। ও পারছে না এক সেকেন্ডও সেখানে দাঁড়াতে। সে দ্রুত মুখ ঘুরিয়ে বলে ওঠে, আমি যাচ্ছি। একটু টলতে থাকা পায়ের শব্দে সে হেঁটে দূরে সরে যেতে থাকে। তার পিঠের দিকে তাকিয়ে কিরিস গ্লাসের বরফটা ধীরে ঘুরায়, মুখে সেই হালকা দুষ্টু ঠান্ডা হাসি। সে ঠিকই জানে সে কিস লিসিকে কোথায় আঘাত করেছে, কোন জায়গাটা লাল হয়েছে, কোন জায়গায় লিসির নিঃশ্বাস আটকে গিয়েছে। নিজে তাড়াহুড়া করে হলরুমে ঢুকে যায়। হাঁটু নরম হয়ে আসছে, হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছে যে মনে হয় সবাই শুনতে পাচ্ছে। তার মাথায় চারদিকে প্রশ্ন ঘুরছে, বিশেষ করে সে যখন শুনল কিরিস ওইভাবে বলেছে, তুমি ব্রা পরনি। তখন তো মনে হলো মাটির নিচে গর্ত হলে ঢুকে পড়ে। ওর মুখ লাল, কান লাল, গলা লাল। লিসির দরজা ধরে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে, এই মানুষটার সামনে থাকে কিভাবে। ঠিক তখনই ধীরে, খুব ধীরে পদক্ষেপের ভারী শব্দ, ঠক ঠক। লিসির বুক আবার ধক করে ওঠে, সে চোখ খুলে পেছনে তাকায়। কিরিস শার্টলেস অবস্থায় কিচেন থেকে বের হচ্ছে, হাতে হুইস্কির গ্লাস, কাঁধে ভেজা শাওয়ারের পানি এখনো গড়িয়ে পড়ছে। চোখ তার উপরে আটকে আছে, যেন লিসি ছাড়া আর কিছুই পৃথিবীতে নেই। লিসির গাল গাল কামড়ে নিচু চোখে দাঁড়িয়ে থাকে। ক্রিস কাছে এসে থামে, একটাও শব্দ নেই, শুধু তার গম্ভীর শ্বাস আর লিসির দ্রুত শ্বাস, এবং এক মুহূর্তে মিশে যায়। ক্রিস নিচু গলায় বলে, তুমি পালিয়ে যাচ্ছ কেন? লিসির কণ্ঠ আটকে যায়, ওটা ওটা ভুল হয়ে গেছে, আমি। ক্রিস গ্লাসটা পাশের টেবিলে রাখে, একদম কাছে এগিয়ে আসে, এত কাছে যে তার বুক ভেজা তাপ লিসির কাঁধে লাগে। সে লিসির মুখের দিকে তাকিয়ে ধীরে, অস্বাভাবিক শান্ত কিন্তু ভয়ঙ্কর দখলদারি সুরে বলে, ভুলটা তুমি করনি, ভুলটা আমি করেছি। লিসির চোখ বড় বড় হয়ে যায়, কিরিস আরো নিচু হয়ে, কারণ আমি ভাবি তোমাকে ছুতে কতটা চাই, আর তোমাকে একবার ছুলে সেটা আমি সামলাতে পারি না। লিসির গলা শুকিয়ে যায়, তার আঙুল কেঁপে ওঠে। হঠাৎ কিরিস তার চুলের কাছে মুখ এনে খুব ধীরে বলে, আর একটা কথা। লিসি চোখ তুলে তাকায়, ধুকপুক ধুকপুক। কিরিসের কণ্ঠ গা ছমছম করা নিম্ন স্বর, তুমি ব্রা পরনি, তাই দৌড়ানোর সময় আমি সবটাই দেখেছি।
লিজির শ্বাস বন্ধ হয়ে যায়, তার কাঁধ সম্পূর্ণ লাল হয়ে ওঠে। সে দুহাত দিয়ে বুকে হাত রাখে, যেন ঢাকতে চায়, লুকাতে চায়, হারিয়ে যেতে চায়। লিজি মুখ ঘুরিয়ে ফিসফিস করে, এভাবে বলবেন না। কিরিস চোখ নামায়, তার বুকের ওঠানামা 1 সেকেন্ডে চুপচাপ দেখে, তারপর ঠান্ডা কাঁপানো স্বরে বলে, কেন? তুমি জানো না তোমাকে কতটা সুন্দর লাগছিল সেই অবস্থায়? লিজিয়া, তুমি জানো না তোমাকে কতটা সুন্দর লাগছিল সেই অবস্থায়? লিজিয়ার থাকতে পারে না। কিরিসের এমন লাগামহীন কথা শুনে লজ্জায় পাগল হয়ে যেতে ইচ্ছা করছে লিজির। কিরিসের কথা শেষ। ক্রিসের শেষ কথা, তুমি ব্রা পরনি, সবটাই দেখেছি। এই লাইনটা লিসির মাথায় বাজতে থাকে, তার কান পর্যন্ত লাল হয়ে ওঠে। সে 2 হাত দিয়ে শরীর সামলে আস্তে আস্তে পেছনে আসে, তারপর ক্রিসের দিকে তাকিয়ে লজ্জায় ঢলে পড়তে পড়তে ক্রিসের কাছে এসে বকুনি শুরু করে, আপনি আপনি একদমই ভালো না। এভাবে কেউ কথা বলে নাকি? মেয়েদের সামনে সব বলার কোনো শিক্ষা আছে আপনার? চোখ আছে মানে, কিন্তু চোখ ঠিক কোন জায়গায় রাখতে পারেন না। কথা বলতে বলতে তার কণ্ঠ লজ্জায় কাঁপছে, কিন্তু তবু একটা মিষ্টি রাগের ঝড় বের হচ্ছে। কিরিস ঠোঁটের কোণে হালকা হাসি টানে, বলে না কিছু, শুধু তাকিয়ে থাকে আর নির্লজ্জের মতো হাসছে। লিসি আবার গলার কাছে কালো ড্রেসটা ঠিক করে বলে, হুম, বদমাইশ বেটা মানুষ, সবসময় এগুলোই বলেন, কোনোদিন নর্মালি কথা বলতে পারেন না। তারপর চোখ না তুলে দ্রুত পাশ কাটিয়ে বলে, আমি আমি যাচ্ছি, আর কিছু শুনবো না আপনার কাছ থেকে। মুখ লাল, কান লাল, চোখ চকচক, পুরো ফ্যান্সি মিষ্টি ঝড় তুলেই হাঁটা দেয়। ক্রিস ধীরে মাথা নামিয়ে হাসে, আস্তে বলে, অভিযোগ করছো? কিন্তু কতটা কিউট লাগছে সেটা কি জানো? লিসি বাইরে বের হতেই সব কাজিনরা ওকে ডাকাডাকি শুরু করে। যারা বলে, এই লিসি, পুলে আসিস। সুরভি বলে, দেখ দেখ, ইয়াবি তো সাঁতার শিখতে নেমেছে। ঈশান চোখ পাকিয়ে ঈশান বলে, চোখ বাঁচিয়ে এসেছো আজকে। আজকে কেউ কেউ খুব শার্টলেস হয়ে ঘুরছে। লিসি লজ্জায় গলা টেনে বলে, তোমাদেরও মাথা খারাপ। কাজিনরা বলে, কি বললি? জোরে বল। লিসি আবারও লাল হয়ে বলে, কিছু না। তারপর সবাই লিসিকে টেনে পুলের পাশে বসায়, হালকা পানি ছিটানো, হাসি, টিটকারি, ইয়াবি বেশি বাড়াবাড়ি, সুরভির ঠাট্টা, সব মিলিয়ে পরিবেশ আবার মজার ভরে ওঠে। পানি ছুঁতে লিসির মন হালকা হয়ে যায়, হাসতে শুরু করে, মনে মনে ভাবে, উফ, এই মানুষটার থেকে একটু দূরে থাকলেও শান্তি নেই, কে জানে আবার কখন সামনে এসে দাঁড়ায়। এদিকে দূর থেকে ক্রিস কাচের দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে, হাতে গ্লাস, চোখ শুধু লিসির উপর স্থির। তার ঠোঁটে সেই বিপজ্জনক পুরুষালী সন্তুষ্টের হাসি। হাসুক, থাকুক, শেষমেশ কিন্তু আমার জন্যই হাসুক, আর আমার কাছেই থাকুক। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে গেছে। বাড়ির বাইরে সবাই যে যার মতো হাসি ঠাট্টা আড্ডা এনজয়ে মেতে আছে, কিন্তু এই পুরো বিকেলটায় ক্রিস একবারের জন্য নিশির দিকে ফিরে তাকায়নি, একবারও না। এই অবহেলাটাই নিশির ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছে। সবাই যখন হাসি ঠাট্টায় মশগুল, তখন নিশি ইচ্ছে করে ক্রিসের পাশে এসে দাঁড়ায়, হাতে ফোন, অফিসের কারোর সাথে কথা বলার ভান। তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? ক্রিস চোখ না ফিরে ঠান্ডা গলায় বলে, মানে? একটু থেমে যোগ করে, আর হ্যাঁ, তুমি কালকে বাড়ি যাচ্ছ? নিশি চমকে ওঠে, কি? কি করে তুমি এমন করছো? গলা ভেঙে আসে, আমি তোমাকে ভালোবাসি। ক্রিস এবার তাকায়, চোখে কোনো দ্বিধা নেই। আমি জানি, আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি না। নিশির বুকের ভেতরটা হু হু করে ওঠে, গলা কাপা গলায় বলে, তাহলে এইসবটা কি ছিল? ক্রিসের ঠোঁটের কোণে ঠান্ডা নির্মল একটা হাসি টানে। মিসেস মিসেস নিশি, গেম খেলতে আপনি বড্ড কাঁচা, যার জন্য আজ আপনি এই অবস্থায়। নিশির চোখে আতঙ্ক জমে। ক্রিস ধীরে স্পষ্ট করে বলে, আমার যে দরকার ছিল তা হয়ে গেছে, এখান থেকে যান। চোখ আরো ঠান্ডা হয়ে যায়, না হলে আপনাকে সাদা কাফন পরিয়ে কবরে পাঠাতে আমার 1 সেকেন্ডও দেরি হবে না। নিশি পুরোপুরি ভয়ে জমে যায়। এমন হুমকি! ক্রিস কয়েক সেকেন্ড চুপ, তারপর হঠাৎ যেন মাথার ভেতর কিছু ক্লিক করে,
চোখ বড় করে কিরিসের দিকে তাকায়। তাহলে সবটা ওই চিপটার জন্য ছিল? আমার সব নিয়ে নিলে আমাকে এতটাই হালকা ভাববো? চল শক্ত করে বলে, আমি এর প্রতিশোধ নেব। কিরিস কোনো উত্তর দেয় না, মুখ ঘুরিয়ে নিঃশব্দে সেখান থেকে চলে যায়। আর পেছনে নিশির আগে অপমানে ঘৃণায় জ্বলছে, চোখ দুটো লাল, এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আর ঠিক তখনই তার চোখ যায় লিসির দিকে। আর বুঝতে বাকি থাকে না এত কিছু, এসব ঘটনার পেছনে কারণটা কি। শয়তানি একটা হাসি টেনে এনে চোখের জল মুছে ফেলে, ফিসফিস করে বলে, এমন প্রতিশোধ নেব আমি? তুমি কান্না করে কুল পাবে না কিরিস। কিরিসকে পাওয়ার জন্য যদি তোমাকে মরতে হয়, লিসি, তুই মরবি। আর আমার প্রতিশোধের ব্যথাটা তোকে নিয়েই নেব। নিজের শয়তানি মস্তিষ্কে কিছু একটা পরিকল্পনা করে নেয়। কিছুক্ষণ পর সবাই সন্ধ্যার হালকা নাস্তা শেষ করে। নিশি শেষবারের মতো কিছু বলার অজুহাতে কিরিসের একপাশে ডেকে নেয়। ঠিক তখনই আরবিদের সাথে কথা বলতে বলতে লিসি বলে, আমি একটু উপরে যাচ্ছি। সুরভি বলে, কি করতে? লিসি হালকা হেসে বলে, এমনি এক্ষুনি আসছি। বলে সে সিঁড়ির দিকে যায়। ওপরে উঠতে উঠতে হঠাৎ ওড়নাটা একটা ফুলদানিতে আটকে যায়। লিসি থেমে ওড়নাটা ছাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই পেছনে কারো পদচিহ্নের শব্দ। লিসি চমকে পেছনে তাকায়। নিশি আর কিরিস দুজন সোজা এসে পাশের দেওয়ালের কাছে দাঁড়ায়। লিসির কৌতূহল জাগে, এরা কি কথা বলবে। সে কোনো শব্দ করে না, দেওয়ালে আড়ালে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এইদিকে ওদের কথোপকথন শুরু হয়। দেওয়ালের এই পাশে নিশি আর কিরিস, আর ঠিক ওপাশে এক নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে আছে লিসি। নিশি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ গলা ভারী করে বলে, তুমি আমার সব নিয়ে নিয়েছো কিরিস। আমার দেহ, আমার বিশ্বাস, এগুলি তো তুমি চাও, তাই না? কিরিস কোনো উত্তর দেয় না, কারণ নিশির দেহ তো দূরে থাক, ওর কথা কখনো ভাবেনি মনে। কিরিস কোল্ড ফেস নিয়ে দাঁড়িয়ে নিশির বকবক শুনছে। দেওয়ালের উপরে নিশি লিসির বুক ধুকপুক করে ওঠে। তার চোখ কিরিসের দিকে স্থির। একটা উত্তর, একটা শব্দ, যেন জীবন মরণ আটকে আছে ওই এক লাইনে। নিশি আবার বলে, লিসিকে তুমি ভালোবাসো, তাই না? ওর রূপের জন্য, তাই না? কিছুক্ষণ নিস্তব্ধতা। লিসি ধীরে আগ্রহে আছে উত্তরের জন্য। সে শুনতে চায় সত্যিটা কিরিসের মুখ থেকে। কিন্তু এই নীরবতায় লিসির বুকের ভেতর ছুরি চালায়। ঠিক তখনই কিরিস নিচু স্পষ্ট কণ্ঠে বলে, না, আমি লিসিকে ভালোবাসি না। শব্দগুলো যেন দেয়াল ভেঙে লিসির বুকে এসে লাগে। তার চোখে জল টলমল করে ওঠে, হৃদয়টা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নিশি জানে ওই পাশে লিসি দাঁড়িয়ে আছে। যখন কিরিসকে নিয়ে এইদিকে আসছিল, নিশি তখন খেয়াল করেছে লিসি ওইখানে দাঁড়িয়ে নিজের ওড়না ছাড়ানোর চেষ্টা করছে। আর তাই সে ইচ্ছে করে আগুনে ঘি ঢালে। তাহলে তুমি ওর রূপের জন্যই ভালোবেসেছ, ওর দেহের জন্য? শুধু বেড পর্যন্ত নিয়ে যেতে চাও, তাই না? নিশি আরো নিচু স্বরে নিম্নভাবে বলে, আরে তোমার পেছনে তো কত মেয়ে ঘোরে, সবার সাথেই তো এসব করেছো, তখন মিস লিসি কেন বাদ যাবে? একটু থেমে, অত রূপবতী, এই জন্যই হয়তো একটু বেশি দিন তোমার নজরে আছে, তাই না? আর কোনো কথা শোনার অবস্থায় নেই লিসি। তার চোখ বেয়ে জল ঝরঝর করে পড়ছে। মুখটা ওড়না দিয়ে চেপে ধরে সে হঠাৎ ঘুরে দৌড় দেয়। পায়ের নুপুর দুটো কিরিসের দেওয়া ঝনঝন করে বেঁচে ওঠে। সে শব্দ যেন চিৎকার করে বলে দিচ্ছে সে কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট পেয়েছে। দেওয়ালের ওই পাশে কিরিসের শরীর এক মুহূর্তের জন্য জমে যায়। এই নুপুরের শব্দ সে ভুল করতে পারে না। চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, ধীরে নিচে তাকায়। আর তখনই তার বুঝতে বাকি থাকে না এতক্ষণ দেওয়ালের ওপাশে কে দাঁড়িয়ে ছিল। কিন্তু লিসি তো পুরো কথা শোনেনি। যেটা শুনেছে এর একটা সত্য নয়, এর একটাও সত্য নয়, সেটা দেখানো। নূপুরের ঝনঝন শব্দটা মিলিয়ে যেতে গিরিসের শরীর শক্ত হয়ে যায়। এই শব্দ সে ভুল করতে পারে না। এই শব্দ মানেই লিসি। এক মুহূর্তের জন্য নিশির অস্বস্তি তার কাছে শূন্য হয়ে যায়। কিরিস ধীরে শ্বাস নেয়, চোখ দুটো লালচে, কণ্ঠ ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন। নিশি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কিরিস হঠাৎ কথা বলে ওঠে, নিশির দিকে না তাকিয়ে। কিন্তু কিন্তু প্রতিটা শব্দ যেন দেওয়াল ভেঙে ওপাশে পৌঁছায়। আমি লিসিকে ভালোবাসি না, বিকজ আই ওভারসেভ হার ডেলি। আমি যা করি সেটা ভালোবাসা না, দখল। আমি ফুল দিই না, আমি নাম মুছি। লিসির দিকে কেউ তাকালে আমি চেঁচাই না, ঝামেলা করি না, শুধু মনে রাখি চেহারা, চোখ, হাঁটার ভঙ্গি, সাহসের মাত্রা,
আমি কাউকে নিষেধ করি না, কারণ নিষেধ মানে সুযোগ দেওয়া। আমি সুযোগ দিই না। কেউ যদি ভাবে লিসি হাসছে মানে সে অনুমতি পেয়েছে, আমি তাকে সময় দিই, নিজেকে ভুল প্রমাণ করার সময়। এরপর নিশির দিকে শয়তানের নজর দিয়ে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, আমি প্রেমিক হলে ঈর্ষা করতাম, আমি ঈর্ষা করি না। ঈর্ষা দুর্বলদের জন্য। আমি সিদ্ধান্ত নিই লিসি কোথায় যাবে আমি আগে জানি, কার সঙ্গে থাকবে আমি আগেই ঠিক করে রাখি, কে নিরাপদ আর কে বিপদ এই লিস্ট আমার মাথায় থাকে। কেউ সীমা ছুঁলে আমি রাগ করি না, আবেগ দেখাই না, শুধু পরিষ্কার করি, যেন আর কোনোদিন সেই চোখ লিসির দিকে উঠতে না পারে। আমি তাকে বন্দি করি না, কারণ বন্দি জিনিস পালাতে চাই। আমি তাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় রাখি, আমার নজরে। মানুষ ভাবে আমি ঠান্ডা, আসলে আমি নিশ্চিত। আমি ভালোবাসলে ছেড়ে দিতে পারতাম, আমি পারি না। লিসি আমার দুর্বলতা না, লিসি আমার নিয়ম। আমার নিয়ম ভাঙলে আমি ক্ষমা করি না, আমি ইতিহাস মুছে দিই। এইটুকু বলে কিরিস হঠাৎ ঘুরে দাঁড়ায়। নিশির ঠোঁটে তখন শয়তানি হাসি। সে বুঝে গেছে যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। নিশি হালকা স্বরে বলে, দেখো তো তোমার নিয়মটা কোথায় গেল। কিরিসের 1 সেকেন্ডও দাঁড়ায় না, দৌড়ে সিঁড়ির দিকে যায়। নিশিও পিছন পিছন, কিন্তু লিসি নেই। করিডোর ফাঁকা, সিঁড়ি খালি, উপরের ঘরগুলো নীরব, কোথাও নেই সে। কিরিসের বুকের ভেতর প্রথমবারের মতো কিছু একটা ভেঙে পড়ে। চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে, আর পেছনে নিশির ঠোঁট ধীরে ধীরে আরো গভীর, আরো ভয়ঙ্কর একটা হাসি। ওইদিকে ব্যালকনির রেলিংয়ে 2 হাত রেখে লিসি দাঁড়িয়েছিল, চোখ দুটো ফাঁকা, নিচে তাকানোর সাহস নেই, আবার ভেতরে ঢোকার শক্তিও নেই। চোখের কোণে অনুভূতি নেই, শুধু নীরবে চোখের নোনা পানি ঝরছে। কোনোভাবে এই পানি থামা নাম নিচ্ছে না। বুকের ভেতরটা জ্বালা করছে। ক্রিসের কথাগুলো বারবার মাথায় ঘুরছে, আমি লিসিকে ভালোবাসি না। ঠিক তখনই পেছনে কারো পায়ের শব্দ। লিসি ঘুরে তাকানোর আগেই নিশির কণ্ঠ কানে আসে, ঠান্ডা, বিষাক্ত। নিশি ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, কি হলো, শুনে ভালো লাগেনি? লিসি কিছু বলে না, চোখ নামিয়ে চোখের পানি মুছে নেয়। নিশি এগিয়ে আসে, খুব কাছে, গলায় কটু হাসি। তুই বুঝিস না লিসি, তোর জায়গাটা কখনোই তোর ছিল না। লিসির ঠোঁট কাঁপে। সেটা তোমাকে আমার বলতে হবে না। নিশি হেসে ওঠে, এই হাসিতে কোনো মানবিকতা নেই। কিরিসকে পেতে হলে তোকে মরতে হবে। লিসির মাথা ঝিমঝিম করে ওঠে, মনে হয় সে ভুল শুনছে। কি? নিশি আরো কাছে আসে, তুই থাকলে আমি কিছুই পাবো না, আর আমি হারাতে পারি না। এক মুহূর্তের জন্য লিসি ভাবে, ও কি সত্যি এমন কিছু করতে পারে। নিশি আবার বলে, মানতে হবে, তুই ভীষণ সুন্দরী, তোর সৌন্দর্যের সামনে সবকিছু হার মানে। হয়তো তার জন্য কিরিসও তোর রূপে পাগল হয়ে গেছে। তুই আমার দেখা সব থেকে সুন্দরী নারী। লিসি কিছু বলে না, চুপচাপ আছে। লিসি ভাবে এখান থেকে চলে যাবে, আর কিরিসের কাছে প্রশ্ন করবে, তাকে কেন এভাবে ভাঙা হলো, কেন এভাবে কষ্ট দেওয়া হলো। সে তো কিরিসের কাছে যায়নি, কিরিস ওর কাছে এসেছে। এইসব ভাবনার মধ্যে নিশি শয়তানি হাসি দিয়ে বলে, সরি, কিন্তু তোকে মরতে হবে এখন। তোর কষ্ট দিলে আমার প্রতিশোধ নেওয়া হবে। আঘাত তোর লাগবে, কিন্তু ক্ষত কিরিসের। লিসির চিন্তাটা শেষ হওয়ার আগে একটা ধাক্কা, হঠাৎ নির্দয়। সবকিছু এত দ্রুত ঘটে যে লিসি বুঝতেই পারে না কি হলো, কি করতে হবে। রেলিংয়ে হাতটা ফসকে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় সে মরতে যাচ্ছে। শূন্যতা, হাওয়ার চাপ, তারপর একটা বিকট শব্দ। নিচে রাখা কাচের টেবিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কাচের টুকরো গায়ে বিঁধে যায়। মাথার তীব্র আঘাত লাগে। চোখের সামনে অন্ধকার নেমে আসে। শেষ যে অনুভূতিটুকু থাকে তা শুধু ঠান্ডা। কোনো ব্যথা অনুভব হচ্ছে না। লিসির শরীর বসনা হয়ে যাচ্ছে, চোখ বুজে আসছে। তারপর সব নিস্তব্ধ। লিসির জ্ঞান হারায়। উপরতলার ব্যালকনিতে দাঁড়িয়ে নিশি নিচে তাকায়। ঠোঁটে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর শয়তানি হাসি ফুটে ওঠে। হঠাৎ নিচে থেকে বিকট এক শব্দ শুনে ভেসে আসে কাঁচ ভাঙার শব্দ। এক মুহূর্তে পুরো বাড়ি থমকে যায়। কি হলো? ওটা কি শব্দ? সবাই একসাথে ছুটে আসে নিচের দিকে, আর ঠিক তখনই মাটিতে পড়ে থাকা একটা শরীর। লিসি। কালো জামার উপর রক্তের ছিটা, কাচের টুকরো আর রক্তের ভিজে গেছে। পিঠে ভাঙা কাজ গেঁথে আছে, মাথার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আল্লাহ, লিসি কি করে পড়লো? চারপাশে হইচই পড়ে যায়, কেউ ঘাবড়ে যায়, কেউ চিৎকার করে ওঠে।
কয়েকজন ওপরের দিকে তাকাই, ওপরে কেউ ছিল? বেলকনিতে তো কেউ নেই। সবাই হতভম্ব। তাহলে পড়লো কি করে? এই প্রশ্নটা সবার মাথায় ঘুরছে। কি করে পড়লো? আরবি বলে, এ লিসি, কি হয়েছে? এই কথা বল। শরীফ বলে, আল্লাহ গো, এই ঈশান দেখ না, দাঁড়া, মাথায় লাগাই জ্ঞান হারিয়েছে। ইয়াবি এদিকে ওইদিকে তাকিয়ে বলে, আরে শালার শাহজাহান কই গিলে? তোর মমতাজ গেল, এরপর তোকেও মনে হয় তাজমহল বানাতে হবে। আরে কই? না আসতে দেরি হলো কিরিসের। দৌড়ে আসে, এসে এই দৃশ্য দেখে বুকের ভিতর হঠাৎ মোচড় দিয়ে ওঠে। নিশির কথা শুধু মিলিয়ে নিচ্ছে, আর সত্যি সে সেটাই করেছে। কিরিস চোখ বন্ধ করে কিছু ভাবলো, তারপর আর কোনো কিছু না ভেবে সে দৌড়ে গিয়ে লিসির পাশে হাঁটু গেড়ে বসে। লিসি কাপা হাতে ওকে কোলে তুলে নেয়। লিসির শরীর নিথর শ্বাস, খুব হালকা। পিঠের ক্ষত থেকে রক্ত পড়ছে এক ফোঁটা, আরেক ফোঁটা। কিরিসের শার্ট ভিজে যাচ্ছে। ঈশান বলে, আরে ওকে হাসপাতালে নিয়ে চল। কিরিস গর্জে ওঠে, এক সেকেন্ডও না। চোখ দুটো লাল, কণ্ঠ কাঁপছে, কিন্তু আদেশ স্পষ্ট, গাড়ি আনো এক্ষুনি। লিসিকে শক্ত করে বুকের সাথে আঁকড়ে ধরে সে। সোজা দরজার দিকে এগোয়। তার মাথার ভেতর শুধু একটাই কথা, ঝাঁপ দেয়নি, ও কখনোই ঝাঁপ দেবে না। আমার কথার জন্য নিজের গলা নিজেই শুনতে পায় না। এক মুহূর্তেও দেরি না করে লিসিকে গাড়িতে তোলে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে গাড়ি ছুটে বেরিয়ে যায়, আর পেছনে পড়ে থাকে ভাঙা কাঁচ, রক্তের দাগ আর অসংখ্য প্রশ্ন। উপরে ব্যালকনি তখনও ফাঁকা। কিরিস লিসির মুখে হাত দিয়ে বলে, এই দেখো, এই লিসি, কথা শোনো আমার। কেন এমন করলে? হাসপাতালের দিকে ছুটে চলা গাড়ির ভেতরে কিরিস একবারও চোখ সরায় না। লিসির মুখ ফ্যাকাশে, শ্বাস আছে কিন্তু খুব হালকা। ঠিক তখনই তার ফোন ভাইব্রেট করে। একবার তাকায় স্ক্রিনে, শুধু একটাই নাম, মার্ক। কিরিস কল ধরে নিচু গলায়। উপরে ব্যালকনিতে কে ছিল? অন্য পাশ থেকে উত্তর আসে, কেউ না স্যার, কিন্তু একটা মেয়ের ছায়া সিসিটিভিতে ধরা পড়েছে, মুখ দেখা যায়নি। কিরিসের চোখ ঠান্ডা হয়ে যায়। আর একটা কথা বলে, নিশি। এক সেকেন্ডের নীরবতা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কি করতে হবে। কিরিস আর কিছু না বলে কল কেটে দেয়। বাড়ির পেছনে গেট, আলো কম। নিশি একা দাঁড়িয়ে ছিল, ফোনে কারোর সাথে কথা বলছে। সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ। নিশি একা দাঁড়িয়ে ছিল, ফোনে কারোর সাথে কথা বলছে। সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ আমি। কথা শেষ হওয়ার আগে পেছন থেকে কালো ভ্যানটা থামে। দুজন লোক নেমে আসে। কোনো কথা নেই, কোনো হইচই নেই। একটা কাপড় মুখে, একটা হাত কবজিতে। নিশি চিৎকার করতে গিয়েও পারে না। সবকিছু শেষ হতে 10 সেকেন্ডও লাগে না। ভ্যানের দরজা বন্ধ হয়, সব শব্দ মিলিয়ে যায়। হাসপাতালের ইমার্জেন্সিতে গাড়ি থামতেই কিরিস লোকজন আগে নেমে পড়ে। এক মুহূর্ত দেরি করে না। স্ট্রেচার, ডাক্তারের টিম এখনই। লিসিকে নামানো মাত্র নার্সরা ছুটে আসে। রক্তে ভেজা শরীর, মাথার পিঠে আঘাত স্পষ্ট। ডাক্তার দ্রুত চেক করে, হেড ইনজুরি আছে, ব্যাকের কাজ বের করতে হবে, বিপি ড্রপ করছে। কিরিস এক পা সামনে আসে, গলা ঠান্ডা কিন্তু আদেশমূলক। সামরিক প্রোটোকল, টাইম ওয়েস্ট নয়, যা লাগবে এখনই করো। ডাক্তার আর প্রশ্ন করে না। এরপরে ঈশানও ওটির রুমের দিকে যেতে থাকে, চোখে আতঙ্ক কিন্তু মাথা ঠান্ডা। স্ট্রেচার আনো, সাবধানে। কিন্তু এবার ওই ডাক্তার বলে, আপনি কি ডাক্তার? হ্যাঁ, আমার বোন হয়, একটু কম্প্রোমাইজ করেন প্লিজ। ডাক্তার মাথা নাড়ায় এবং ঈশানের সঙ্গে কাজ করতে থাকে। লিসিকে নামানো হয়, সে অচেতন কিন্তু শ্বাস ঠিক আছে। কিরিস এক মুহূর্তের জন্য হাত ছাড়ে না। ঈশান দ্রুত চেক করে, প্যানিক করার কিছু নেই, একতলা থেকে পড়েছে, মাথায় হালকা আঘাত কিন্তু ব্লিডিং বেশি না। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। পিঠের দিকে তাকাতেই ঈশানের মুখ শক্ত হয়ে যায়, কাজ ফুটেছে। এইটাই মেন প্রবলেম। লিসিকে ট্রিটমেন্ট রুমে নেওয়া হয়। কিরিস বাইরে দাঁড়িয়ে থাকে, কাজিনরা চারপাশে। যারা কাপা গলায় বলে, ও ঠিক তো? ঈশান ভেতর থেকে উত্তর দেয়, হ্যাঁ, শুধু ব্যথা পাবে। একজন মেয়ে নার্স পিঠের ড্রেস খুলে সাবধানে কাচের টুকরোগুলো বের করা হয়। রক্ত পড়ছে কিন্তু নিয়ন্ত্রণে। স্যালাইন দাও, ঈশান বলে। হাতে ক্যানেলা ঢুকানো হয়, স্যালাইন ঝুলে যায়। মাথার ক্ষত পরিষ্কার করে হালকা ব্যান্ডেজ দেওয়া হয়। চুলে হাতও দেওয়া হয় না। কিছুক্ষণ পর ঈশান বেরিয়ে আসে। ভয়ের কিছু নেই, জ্ঞান ফিরে আসবে। আজ রাতটা অবজারভেশনে রাখবো, তাই না ডাক্তার? ডাক্তার বলে, ইয়েস। কিরিস মাথা নাড়ে, একটা শব্দও বের হয় না। কাজিনরা চারদিকে জড়ো হয়। সুরভি ফিসফিস করে বলে,
এমন হলো কিভাবে? আরবি নিচু গলায় বলে, উপরে কেউ ছিল না, সবাই দেখেছে। এই কথাটা কিরিসের কানে যায়। চোখ আরো ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর সে ধীরে বলে, এখানে ভিড় দরকার নেই, সবাই বাড়ি যাও যারা প্রতিবাদ করতে চায়। কিন্তু কিরিস তাকায়, কথা থেমে যায়। সুরভি বলে, ঠিক আছে, আমরা এখান থেকে সোজা বাড়িতে যাচ্ছি। তুই আর ঈশান ইয়াবি এখানে থাক। কাবির বলে, আমরা এদের বাড়ি নিয়ে যাচ্ছি। তিশা বলে, কাবির, আমাদের বাসায় নামিয়ে দিও। আমরা আর এখন তোমাদের বাড়ি যাব না, রাস্তায় তো আমাদের বাড়ি পড়বে। কাবিরের কথায় সবাই যখন চলে যাচ্ছিল তখন কিরিস আরবিকে বলে, আরবি তুই থাক এখানে আরবি তুই থাক এখানে, আর এরা যাক। আরবি বলে, ঠিক আছে সুরভি, তোরা যা, আমি লিসির কাছে আছি। আরবিকে রাখার কারণ একমাত্র আরবিই আছে, যে লিসিকে বোঝাতে এবং সান্ত্বনা দিতে পারবে। একটু পরে এক এক করে সবাই হাসপাতাল ছাড়ে। কেউ চোখ মুছতে মুছতে, কেউ চিন্তায় ডুবে। শেষে করিডোর থেকে শুধু কিরিস আর ঈশান, ইয়াবি আর আরবি। ইয়াবি কিরিসের কাঁধে হাত রাখে, নিজেকে দৌড় দিস না, ও ঝাঁপ দেয়নি। এই কথাটা কিরিসের বুকের ভেতর কাটার মতো বিঁধে যায়। কেবিনের ভেতর লিসি শুয়ে আছে, চুল এলোমেলো, মুখ ফ্যাকাশে, হাতে স্যালাইন। কিরিস দরজার পাশে দাঁড়িয়ে থাকে। আজ সে পাহারা দিচ্ছে না, সে অপেক্ষা করছে লিসি চোখ খুলবে বলে। ঠিক আছে। রাতটা হাসপাতালের করিডোর থমকে যায়। ঘড়ির কাঁটা শব্দ করে চলে, কিন্তু কারো চোখে ঘুম নেই। আরবি একবার কেবিনের দিকে তাকায়, তারপর কিরিসের কাছে এসে নিচু গলায় বলে, আমি ভিতরে গিয়ে থাকি, তুই একটু রেস্ট নে। কিরিস তাকায় না, চোখ কেবিনের দরজায়। না, ও একা থাকবে না, আর তুমি এখানেই থাকো। আরবি কিছু বলতে গিয়েও থেমে যায়। এই কণ্ঠে তর্ক করার জায়গা নেই। তখন ঈশান বলে, ইয়াবি, ওকে নিয়ে আয়, আমরা ওই কেবিনে থাকি, আয়। ইয়াবি কিরিসের কাছে গিয়ে বলে, এখন চল, তুই আবার আসিস, এখন একটু রেস্ট কর, চল। ইয়াবি কিরিসকে টানে পাশের কেবিনে নিয়ে যায়। ওখানে আজ এরা তিনজন ছেলে মানুষ থাকবে, আর আরবি লিসির কেবিনে। রাত পেরিয়ে যায়, ভোরের আলো জানালার কাছে পড়ে। স্লাইনের বোতলটা অর্ধেক নেমে এসেছে। হঠাৎ লিসির আঙুল কেঁপে ওঠে, তার শ্বাসের ছন্দ বদলায়, কপাল কুঁচকে যায়। কিরিস এক মুহূর্তেই সোজা হয়ে দাঁড়ায়। লিসি? কণ্ঠটা নিচু, ভাঙা। লিসির চোখ ধীরে ধীরে খুলে যায়, ঝাপসা দৃষ্টি, মাথা ভারী। কিছু বুঝে ওঠার আগেই সে ফিসফিস করে, আহ। কিরিস এগিয়ে আসে, কিন্তু ছোঁয় না, শুধু খুব কাছে দাঁড়ায়। আমি আছি, এই তিনটে শব্দে বুকটা হালকা হয় লিসির। চোখ ঘুরিয়ে তাকায়, হাতে স্লাইন দেখে ভ্রু কুঁচকে যায়। আমি এখানে কেন? আরবি দ্রুত ডাক দেয়, ঈশান। কিরিসের চোখ কিন্তু লিসির উপরে। তুমি পড়ে গিয়েছিলে একতলা থেকে। লিসি চুপ করে থাকে, কিছু একটা মনে পড়তে চায়, কিন্তু ধরতে পারে না। তার চোখের কোণে হঠাৎ পানি জমে ওঠে। আমি আমি ভেবেছিলাম। কথাটা শেষ হয় না। কিরিস খুব ধীরে বলে, ভেবেছিলে কিছু হবে? লিসি তাকায় তার দিকে, চোখে ভয়, বিভ্রান্তি আর অদ্ভুত একটা কষ্ট। আপনি এখানে কেন? কিরিস এক সেকেন্ড চুপ করে থাকে, তারপর, কারণ তুমি এখানে। লিসি চোখ বন্ধ করে নেয়, এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে বালিশে। ভেতরে কোথাও একটা ভেঙে যাচ্ছে, কিন্তু সে জানে না কেন। আর কিরিস, সে জানে এই সকালে শুধু লিসির জ্ঞান ফেরেনি, কিরিসের ভেতরে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। লিসি চোখ খোলা, কিন্তু সে কারো দিকে তাকাতে চাইছে না। ছাদের দিকে স্থির দৃষ্টি, যেন কিছুই নেই। আবার যেন সব শেষ। কিরিস কাছে এগোতেই সে মুখ ফিরিয়ে নেয়। লিসি, কোনো উত্তর আসে না। আরবি পাশে বসা দেখতেই লিসির ঠোঁট কেঁপে ওঠে, চোখ ভরে আসে। আমি কথা বলতে চাই না, সে নিচু গলায় বলে, আমাকে একা থাকতে দাও। কণ্ঠে রাগ নেই, শুধু ভাঙা। আরবি আর কিছু বলতে চাচ্ছিল। ঠিক তখনই ঈশান ঢুকে পড়ে। লিসির চোখে পানি দেখে ঈশান কড়া গলায় বলে, এই অবস্থায় কান্নাকাটি করিস না, বডি উইক, মাথায় আঘাত, কন্ট্রোল কর। আরবি দাঁড়িয়ে পড়ে। আমি ওকে একটু পরে দেখি বলে ঈশান বেরিয়ে যায়। কেবিনে তখন শুধু আরবি আর লিসি। কিছুক্ষণ চুপচাপ, তারপর লিসির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। উনি আমাকে ভালোবাসে না, তাই না? আমি শুনেছি। কথাটা শেষ করতে পারে না, গলা আটকে আসে। আরবির চোখ শক্ত হয়ে যায়। সব মিলিয়ে নিতে এক সেকেন্ডও সময় লাগে না তার। মনে মনে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে, নিশি, হারামজাদি। সে নিজেকে সামলে লিসির হাতটা ধরে। শোন, এটা তুই ভুলেও বিশ্বাস করবি না।
লিসি তাকায় তার দিকে সন্দেহ ভয়। আমি নিজের কানে শুনেছি। আরবি মাথা নাড়ে। শুনেছিস, বুঝিস নাই। কিছু কথা এমন থাকে যেগুলো অর্ধেক সত্য, পুরোটা বিষ। লিসি কিছু না বলে শুধু চোখ নামিয়ে নেয়। আরবি এগিয়ে আসে। তুই জানিস না কতটা আগলে রাখে তোকে। কিছু মানুষ ভালোবাসি বলে মুখে আনে না, আর কিছু মানুষ আছে যাদের কথা বিশ্বাস করলে নিজে সর্বনাশ ডেকে আনা। লিসির চোখ আবার পানি জমে ওঠে। আমি তো কিছু চাইনি। আরবি কপালে হাত রেখে বলে, এই জন্যই তুই আলাদা, আর এই জন্যই কেউ কেউ তোর ক্ষতি করতে চাইছে। লিসি চুপচাপ, কিন্তু মনটার ভেতর হাজারটা প্রশ্ন। আরবি তার হাতটা চেপে ধরে। তুই একা না, আমি আছি। এই কথাগুলো কেবিনের দরজার ফাঁক দিয়ে স্পষ্ট শোনা যায়। বাইরে দাঁড়িয়ে ক্রিস একটা শব্দও করে না। তার চোখ অন্ধকার হয়ে আসে, ঠোঁট শক্ত। সে বুঝে যায় লিসি তাকে ভুল বুঝেছে, আর সে ভুল বোঝাবুঝির পেছনে একটা নাম আছে। ক্রিস ধীরে চোখ বন্ধ করে। সকাল গড়িয়ে দুপুর। কেবিনের দরজাটা খুলে ক্রিস ঢোকে। লিসি তখন জানালার দিকে মুখ করে শুয়ে আছে। লিসি, কোনো প্রতিক্রিয়া নেই। ক্রিস এক ধাপ এগোয়। আমার দিকে তাকাও। লিসি নড়ে না, চোখও না। সে যেন শুনতেই পায়নি, নাকি শুনেও পাত্তা দেয়নি। আরবি পাশে দাঁড়িয়ে সব দেখে। ক্রিস আর আরেকবার ডাকতে চায়, লিসি। লিসি হঠাৎ খুব শান্ত গলায় বলে, আমাকে ডাকবেন না। এই প্রথম কথা, কিন্তু ক্রিসের দিকে না তাকিয়েই। ক্রিস থেমে যায়, শব্দটা যেন বুকের ভিতর গিয়ে লাগে। আরবি দ্রুত বলে, ও এখন কথা বলবে না। ক্রিস আর এক সেকেন্ডও থাকে না, চুপচাপ বেরিয়ে যায়। কেবিনে ভারী নীরবতা। ঠিক তখনই আরবির ফোনটা বেজে ওঠে। সে বাইরে গিয়ে রিসিভ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখ বদলে যায়। কি? কখন? হ্যাঁ, বুঝেছি। ফোন কেটে সে আবার কেবিনে ঢোকে। লিসি মুখ না ফিরিয়ে বলে, কে ছিল? আরবি একটু চুপ করে থেকে বলে, বাড়ি থেকে। বলছে নিশি নাকি দেশ ছেড়ে গেছে। লিসির বুকটা কেঁপে ওঠে। কি? কোথায়? ওর বাবার কাছে। এই কথাটার সঙ্গে সঙ্গে লিসির মাথার ভেতর শব্দগুলো ফিরে আসে। আমাকে ক্রিসকে পেতে হলে তোকে মরতে হবে। তুই মরবি। তার হাত নিজের অজান্তে চাদর মুঠো করে ধরে। ও কি সত্যি চলে গেছে? লিসির কণ্ঠ কাঁপা। আরবি চোখ নামায়। এক সেকেন্ডের জন্য লিসি শুধু জানালার কাছের নিজের অস্পষ্ট প্রতিবিম্ব দেখে। তার মনে হয় নিশি শুধু যায়নি, সে কিছু রেখে গেছে। একটা ভয়, একটা সন্দেহ, আর ক্রিসের বলা সেই কথাগুলো, আমি ভালোবাসি না। কেবিনের বাইরে করিডোরে ক্রিস দাঁড়িয়ে আছে। এই খবরটা সে আগেই জানে। নিশি কোথায় আছে, কি অবস্থায় আছে, সব। কিন্তু সে জানে না এই মিথ্যা খবরটাই লিসের মনে কি বিষ ঢালছে।